basic principle of Elliott wave. On every stock chart there are three basic type of price action. এইটা আসলে এখনো এলিয়ট ওয়েভের ভিতরের অংশ, কিন্তু তারপরে এইটা প্রাইস অ্যাকশন আপনারা যারা জানেন তারা এই জিনিসটার সাথে পরিচিত। একটা স্টকের চার্টে বলেন কিংবা ইন্ডেক্সের চার্টে বলেন, প্রাইস অ্যাকশনের তিনটা ফেজ থাকে। প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা সেটা কি বলি? একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইড। কিন্তু যখন আমরা এলিয়ট ওয়েভ শিখবো, এলিয়ট ওয়েভের পার্সপেক্টিভে আপনার এটা আমরা ইম্পালস ওয়েভ বলবো। একটা হচ্ছে ইম্পালস ওয়েভ, আর একটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ, যেটাকে আমরা কারেকশন বলি, আর একটা হচ্ছে প্রাইস কনসলিডেশন। এখন ইম্পালস কোনটা? ইম্পালস হবে যখন প্রাইস এইভাবে যাবে, যখন প্রাইসটা উপর দিকে যাবে, এইটা হচ্ছে ইম্পালস। কিন্তু যদি প্রাইস এরকম সরাসরি নিচে আসে, সেইটাও ইম্পালস। আমাদের জন্য এই ইম্পালসটা গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্ত মার্কেটে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেখানে শর্ট সেল করা যায়। ইম্পালস মুভ আর কারেক্ট মুভ। ইম্পালস মুভটা সাধারণত আমি সাধারণের কথা বলতেছি, সাধারণত হয় 1 2 3 4 5 এইভাবে করে আপনার ইম্পালসটা ওঠে। তো ওঠার সময় যেটা, এইটাকে আমরা বলবো ইম্পালস মুভ। এখানে বলা আছে যে দিস ইজ দ্য মুভ ইন দ্য ডিরেকশন অফ দ্য ট্রেন্ড, মানে ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেই দিকের যে মুভটা, সেইটাকে আমরা ইম্পালস মুভ বলবো। ইম্পালস মুভ দুই রকম হবে আমাদের এলিয়ট ওয়েভে। ইম্পালস মুভ দুই রকম হবে। দুই রকম কি কি? এক নম্বরে হবে ট্রেন্ডিং ইম্পালস বা ট্রেন্ডিং এক্সটেনশন। ট্রেন্ডিং এক্সটেনশনটা কি? এলিয়ট ওয়েভের বেসিক তিনটা রুল আছে, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। সেই তিনটা বেসিক রুল ফলো করবে, ইম্পালসটা উপরে যাবে এইভাবে। আর টার্মিনাল ইম্পালসটাও ঠিক একই, যে ট্রেন্ড যেই দিকে যাবে আপনার মুভমেন্টও সেই দিকে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে এলিয়ট ওয়েভের জেনারেল বা বেসিক যে রুল আছে তিনটা, সেই রুলের দুইটা ভায়োলেট হবে, দুইটার ব্যত্যয় ঘটবে। কারেক্টিভ মুভ দুই রকম হবে। কারেক্টিভ মুভ আমরা যখন একটা ইম্পালস দিয়ে উঠবো, এভাবে ওঠার সময় ইম্পালস মুভ মূলত এখানে তিনটা, এই একটা, দুইটা, এই তিনটা। তাহলে ট্রেন্ড যেই দিকে, সেই দিকে যেই মুভটা যাবে সেই মুভটা হচ্ছে ইম্পালস মুভ। আর ট্রেন্ডের বিপরীতে যে রিট্রেসমেন্ট বলেন বা থ্রোব্যাক বলেন বা পুল ব্যাক বলেন বা গ্রেট কাট বাউন্স বলেন, যেইটাই বলেন, মানে ট্রেন্ডের এগেনস্টে যে মোমেন্টামটা তৈরি হবে সেইটা হচ্ছে কারেক্টিভ। তাহলে আমাদের এইটার ভিতরে কারেক্টিভ হবে কোনটা? এই ওয়েভ 2 আর হচ্ছে ওয়েভ 4, এই দুইটা হচ্ছে কারেক্টিভ। প্রাইস কনসলিডেশন কি? প্রাইস কনসলিডেশন আমরা প্রাইস অ্যাকশনের ভাষায় জানি যে কোনো একটা প্রাইস যখন একটা রেঞ্জের ভিতরে এইভাবে ওঠানামা করে, তখন সেইটাকে আমরা কনসলিডেশন এরিয়া বলি। এইটা টপেও তৈরি হতে পারে, আবার বটমেও তৈরি হতে পারে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে এরকম আসে, এইখান থেকে ডাউন ট্রেন্ডের পরে এরকম একটা কনসলিডেশন হয়, কনসলিডেশন হওয়ার পরে এইখান থেকে আপ মুভমেন্টে যায়। আবার ঠিক এর বিপরীতধর্মী ঘটনাও ঘটতে পারে, এইভাবে আসবে কিছুক্ষণ কনসলিডেশন করার পরে, এরপরে আবার ফল ডাউন, এভাবে হতে পারে, এভাবে বিভিন্ন ফর্মে হতে পারে। তার মানে প্রাইসটা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে যখন থাকে, তখন সেটাকে আমরা প্রাইস কনসলিডেশন বলি প্রাইস অ্যাকশনের ভাষায়। এলিয়ট ওয়েভের ভাষায় ঠিক তাই, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে, যেহেতু প্রাইস অ্যাকশনে ওয়েভ কাউন্ট করা হয় না, প্রাইস অ্যাকশনে ওয়েভ কাউন্ট করা হয় না, সেই ক্ষেত্রে এই যে এরিয়াটা, এই এরিয়ার কোনো হিসাব আমাদের কাছে থাকে না, যে কতক্ষণ কনসলিডেশন পিরিয়ড হবে, তার কোথা থেকে সে মুভ করবে, এরপর তার ডিরেকশন কোন দিকে হবে, সেগুলোর কোনো হিসাব আমাদের কাছে থাকে না। কিন্তু এলিয়ট ওয়েভ যখন আমরা পড়বো, এলিয়ট ওয়েভের ভিতরে আমরা, এলিয়ট ওয়েভের ভাষায় এইটাকে আমরা কারেকশন ফেজ বলবো। কারেকশন ফেজ কিরকম? কারেকশন একরকম হয় না, কারেকশন হয় সিঙ্গেল কারেকশন হয়। দেখেন এই এ বি সি, এইটা হচ্ছে সিঙ্গেল কারেকশন। এরপরে আপনার যদি আবার এরকম এ বি সি তৈরি হয়, তাহলে এইটা হচ্ছে ডাবল কারেকশন। এরপরে আরও একটা হইতে পারে এইভাবে, তাহলে এইটা হচ্ছে ট্রিপল কারেকশন। এরকম ট্রিপল কারেকশন হইতে পারে। যদি ট্রিপল কারেকশন হয়, সেটাও প্রাইস অ্যাকশনের ভাষায় সাইডওয়েজ মুভমেন্ট, কিন্তু আমাদের ভাষায় ট্রিপল কারেকশন। এবং আমরা জানি
যে এইটার শেষ কোথায় এবং এর মুভমেন্ট কোন দিকে যাবে। তাহলে এই হচ্ছে তিনটা ফেজ। এক হচ্ছে ইম্পালস মুভের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে ট্রেন্ডিং এক্সটেনশন, দুই হচ্ছে টার্মিনাল ইম্পালস। আর কারেক্টিভ ফেজটা কিরকম? কারেক্টিভ ফেজ আমি এইখানে আপনাদের একটা দেখাইছি, এইটা হচ্ছে মাইনর ডিগ্রির কারেক্টিভ ওয়েভ। আর যদি মেজর ডিগ্রির কারেক্টিভ ওয়েভ দেখেন, সেই ক্ষেত্রে আপনার এরকম 5টা মুভ হওয়ার পরে যখন ডাউন ট্রেন্ডে আসবে, এবিসি করে নিচে আসবে, এই যে মুভটা, এইটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ বা কারেকশন। সাধারণত আপনার মার্কেট যখন ইম্পালস তৈরি করে তখন 1 2 3 4 5 করে উঠে এবিসি করে নামে, কিন্তু এইটা বাধ্যতামূলক না। কখনো কখনো এবিসি করে উপরে উঠতে পারে এবং 1 2 3 4 5 করে কারেকশন কমপ্লিট করতে পারে, দুইটাই করতে পারে। এবং আমাদের বাজারে যে ইম্পালস গুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইম্পালস গুলো এবিসি ফর্মে হয়। 1 2 3 4 5 ফর্মে যেটা পাই আমরা, সেটা হচ্ছে মাইনর ডিগ্রি, মেজর ডিগ্রি না। এলিয়ট ওয়েভের 8টা মুভে একটা সাইকেল কমপ্লিট হয়। মেজর ডিগ্রির 8টা মুভে একটা সাইকেল কমপ্লিট হয়। তাহলে 8টা মুভ কিরকম, কোথায়? এই থেকে এই 1 2 দেখাই যাচ্ছে, এইখানে আছে আপনার 5টা, এই আছে 3টা। তাহলে এই 8টা মুভ দিয়ে সাইকেল কমপ্লিট করে। আবার যখন এইভাবে হয়, এইখানে দেখেন 3টা, এইখানে 5টা, এই 8টা মুভে একটা সাইকেল কমপ্লিট করে। ধরেন এই যে অংশটা, এইখানে 1 2 3 4 5 এইটা তৈরি হওয়ার পরে যখন এরকম 5টা মুভ তৈরি হয়ে যাওয়ার পরে এইটা হয়ে যাবে আমাদের মাইনর ডিগ্রি। তখন মেজর ডিগ্রি কি হবে? এই পুরোটা মিলে 1 তৈরি হবে। এরপরে এবিসি তৈরি করে এইটা দিয়ে আমাদের হবে ওয়েভ 2। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, ইন্টারনাল কাউন্টিংটা একটু বোঝার চেষ্টা করেন। এক জায়গায় আমি দেখাই দিই। এই যে টোটাল যে মুভটা, এই মুভটার ইন্টারনাল কাউন্টিং হচ্ছে এই 1 এর ভিতরে 1 2 3 4 এই 5, এইভাবে 5টা মুভ থাকবে। এইটাকে বলা হবে মাইনর ডিগ্রি, তাহলে এই 5টা মাইনর ডিগ্রি মিলে একটা মেজর ডিগ্রি তৈরি হলো। এরকম 5টা মুভ থাকবে কোথায়? 1 এ থাকবে, 3 তে থাকবে, 5 এ থাকবে। এই 3টা জায়গায় 5টা করে মুভ হবে। আর এই যে 1 থেকে 2 এর ভিতরে থাকবে এ বি সি। এই হচ্ছে আপনার ইন্টারনাল কাউন্টিং। এই অংশটা বাদ দেন, কারেকশনে পড়ে যায়। এই অংশটা বোঝার চেষ্টা করেন। এইটা যদি ইন্টারনাল কাউন্টিং হয়, এইখানে 1 2 3 4 5 করে যদি 1 তৈরি হয়, তাহলে এই ব্লু কালারের যে 1 2 3 4 5 এইটা দিয়েও তো আপনার 1 তৈরি হবে। 3 হওয়ার তো কোনো স্কোপ নাই। এলিয়ট ওয়েভের বেসিক 3টা রুল আছে। এই রুলগুলো একটা সময়ে যখন মানে এলিয়ট ওয়েভটা তৈরি হয়, ওই সময় এইটা ছিল বাধ্যতামূলক এবং অবশ্যই পালনীয়, অবশ্যই কর্তব্য, মানে এইটার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এইটার আওতায় সবকিছু পড়ে না, তখন কিছু সংশোধন করা হয়েছে। সেই সংশোধনগুলোর ভিতরেই আপনার টার্মিনাল ইম্পালসটা পড়ে। ধরেন আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই, মানে বেসিকটা আগে বোঝেন, তারপরে টার্মিনাল বুঝাচ্ছি। বেসিকটা হচ্ছে যখন এইভাবে একটা ইম্পালস তৈরি হবে, এর ভিতরে 3টা সূত্রের উপস্থিতি থাকতে হবে। সূত্র 3টা কি? আমাদের এই যে ওয়েভটা, মানে টোটাল যে ইম্পালসটা শুরুর যে স্থানটা, সেটা কোথায়? এইখানে। এইটা হচ্ছে আমাদের শুরুর জায়গা বা বেস পয়েন্ট বা 0 পয়েন্ট। এখন 1 নম্বর সূত্রে বলা হচ্ছে ওয়েভ 2 ক্যান নট রিট্রেস মোর দ্যান 100% অফ ওয়েভ 1। এই থেকে এই পর্যন্ত যদি যায়, আবার যদি এই পর্যন্ত ফিরে আসে, তাহলে সেটাই তো 100% রিট্রেসমেন্ট, তাই না? আবার যদি আপনি ফিবোনাচি ধরেন এইখান থেকে এই পর্যন্ত, এবং ফিবোনাচিতে আপনি 100% দেন, 100%টা কিন্তু এইখানে আসে। 1 নম্বর সূত্রে বলা হচ্ছে যে আপনার এই ওয়েভ 2 কখনো 100% রিট্রেস করতে পারবে না, বা এই যেইখান থেকে ওয়েভ শুরু হয়েছে, মানে যেইখান থেকে স্টার্ট হয়েছে, যেটা আমাদের বেস পয়েন্ট, আমি আপনাদের এটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে।
আমরা কিছুক্ষণ পরেই বেস পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ। এইটা আমাদের বেস পয়েন্ট। তাহলে 1 নম্বর সূত্রে বলা হচ্ছে যে আপনার ওয়েভ 2 যখন রিট্রেস করবে, ওয়েভ 2 তো রিট্রেস করার জন্যই ওয়েভ 2 তৈরি হয়েছে, তাই না? রিট্রেস কোর্সের বিদায়ী ওয়েভ 2 তৈরি হয়েছে, তাহলে তো ইম্পালস কন্টিনিউ চলতো। তাহলে আপনার ওয়েভ 2 কখনো মানে যখন রিট্রেস করবে সে কখনো 100% রিট্রেস করতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর সূত্রে বলা আছে। 2 নম্বর সূত্রে বলা হচ্ছে যে ওয়েভ 3 নেভার বি দ্য শর্টেস্ট অফ দ্য 3 ইম্পালস মুভ। আমাদের এই যে 1 থেকে 5 এর ভিতরে ইম্পালস মুভ হচ্ছে 3টা, এই একটা, 2টা, এই 3টা। 2 নম্বর সূত্রে যেটা বলা হচ্ছে এই যে ওয়েভ 3 কারোর থেকে খাটো হতে পারবে না, মানে ওয়েভ 1 এর থেকেও খাটো হতে পারবে না, ওয়েভ 5 এর থেকেও খাটো হতে পারবে না, বা এই 3টা যে ইম্পালস মুভ এর কোনোটার ভিতরে খাটো হতে পারবে না, মানে সবচেয়ে বড় হবে এইটা। এই জায়গাটা ধরেন আমাদের ওয়েভ 1 শেষ হয়েছে। রুল নাম্বার 3 তে বলা হচ্ছে ওয়েভ 4 ক্যান নেভার ওভারল্যাপ ওয়েভ 1। এই যে ওয়েভ 4 যখন রিট্রেস করবে কখনো এই ওয়েভ 1 এর যে এরিয়া আছে এই এরিয়া ওভারল্যাপ করতে পারবে না বা এই টেরিটরির ভিতরে ঢুকতে পারবে না। এইটা হচ্ছে রুল নাম্বার 3। তাহলে এই যে অংশটা বললাম, এই যে 3টা সূত্র দিয়ে আমরা যেটা বললাম সেইটা হচ্ছে কি? ট্রেন্ডিং এক্সটেনশন। এটা হচ্ছে ট্রেন্ডিং এক্সটেনশন। ট্রেন্ডিং এক্সটেনশনে কি হবে? 1 নম্বর সূত্র হচ্ছে 2 কখনো 0 পয়েন্ট বা বেস পয়েন্টে বা 100% রিট্রেস করতে পারবে না। 2 নম্বর সূত্র হচ্ছে ওয়েভ 3 কখনো খাটো হইতে পারবে না। আর 3 নম্বর সূত্র হচ্ছে ওয়েভ 4 কখনো ওয়েভ 1 এর টেরিটরির ভিতরে আসতে পারবে না বা ওভারল্যাপ করতে পারবে না। এইটা কিসের জন্য প্রযোজ্য? ট্রেন্ডিং এক্সটেনশনের জন্য। কিন্তু টার্মিনাল বলতে একটা শব্দ আছে। টার্মিনাল একটা ঘটনা ঘটে বাজারে এবং সচরাচর ঘটে, প্রত্যেক ক্ষেত্রে ঘটে, যেই কারণে এইটা মডিফাই করা হয়েছে। সেইটা হচ্ছে কিরকম? এইখানে যে ঘটনাগুলো ঘটবে 1 নম্বর সূত্র ঠিক থাকবে, 1 নম্বর সূত্রের কোনো ব্যতিক্রম ঘটবে না, মানে 2 কখনো 100% রিট্রেস করতে পারবে না, এই সূত্রটা একই থাকবে। কিন্তু 2 নম্বর সূত্র যেটা বলা হচ্ছে যে ওয়েভ 3 কখনো ছোট হইতে পারবে না, কিন্তু টার্মিনালের ক্ষেত্রে ওয়েভ 3 ছোট হবে অন্য ওয়েভের তুলনায়। ধরেন ওয়েভ 5 লম্বা হয়ে, মানে এই টার্মিনালের ক্ষেত্রে হয় কি বেশিরভাগ সময় ওয়েভ 5 লম্বা হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে ওয়েভ 1 লম্বা হয়ে যায়। কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে এইখানে 2 নম্বর সূত্রের ব্যতিক্রম ঘটে, সেটা হচ্ছে ওয়েভ 3 অন্য যে কোনো একটা ওয়েভের থেকে খাটো হয়ে যায়, এই একটা সূত্রের ব্যতিক্রম ঘটে। আর 3 নম্বর সূত্র যেটা বলা হচ্ছে ওয়েভ 4 কখনো ওয়েভ 1 এর টেরিটরির ভিতরে যেতে পারবে না, কিন্তু ওয়েভ 4 এইটা ওভারল্যাপ করে, ওয়েভ 1 এর এরিয়া ওভারল্যাপ করে। কিন্তু শর্ত হচ্ছে এই ওয়েভ 2 এর যে শেষ যে অংশটা, মানে যেখানে ওয়েভ 2 এর বটম, এই বটমের নিচে কখনো যেতে পারবে না, তাহলে ওয়েভ চেঞ্জ হয়ে যাবে, মানে কাউন্টিং অন্য কাউন্টিং হবে। এইখানে 2টা সূত্রের ব্যতিক্রম ঘটবে, সেটা হচ্ছে ওয়েভ 3 খাটো হবে আর ওয়েভ 4 ওয়েভ 1 এর টেরিটরির ভিতরে ঢুকতে পারবে। এইটা কোন ক্ষেত্রে? টার্মিনাল ইম্পালস। কেমন হয় টার্মিনাল ইম্পালস? আমরা আগে একটা ট্রেন্ডিং ইম্পালস দেখি। ধরেন ট্রেন্ডিং ইম্পালসটা আমরা যদি এইখান থেকে ধরি, এই থেকে এই হচ্ছে 1, এই 2, এইটা 3, এইটা 4, এইটা 5, এইখানে সূত্রগুলো কিন্তু সব মিল যায়। সেটা হচ্ছে আপনার 2 100% রিট্রেস করে নাই, ওয়েভ 1 এর থেকে দেখেন 3 বড় আছে, তার মানে ওয়েভ 3 খাটো হয় নাই, আর ওয়েভ 4 ওয়েভ 1 এর যে এরিয়া সেই এরিয়ার ভিতরে ঢোকে নাই। তাহলে এই যে উদাহরণটা, এই উদাহরণটা হলো ট্রেন্ডিং ইম্পালসের উদাহরণ। এখন টার্মিনাল ইম্পালসটা কিরকম হবে দেখতে? টার্মিনাল ইম্পালসটা এই থেকে যদি আপনি কাউন্টিং করেন, এই হচ্ছে 1, এই 2, এই 3,
এই 4, এইটা 5। তাহলে এইখানে সূত্র ভায়োলেট করছে কয়টা? প্রথমত দেখেন ওয়েভ 5 আপনার যতটা লম্বা, ওয়েভ 5 হচ্ছে এই থেকে এই পর্যন্ত লম্বা, কিন্তু ওয়েভ 3 কিন্তু ততটা লম্বা না। 2 নাম্বার সূত্র যেটা, যে ওয়েভ 3 কখনো খাটো হইতে পারবে না, এই ক্ষেত্রে হবে। আর একটা সূত্র 3 নাম্বার যেটা, সেই সূত্রে বলা আছে যে ওয়েভ 1 এর টেরিটরির ভিতরে ওয়েভ 4 কখনো ঢুকতে পারবে না। তাহলে এইটা হচ্ছে ওয়েভ 1 এর টপ, এইটা ওয়েভ 1 এর টপ। দেখেন এই যে 4 ওয়েভ 1 এর টেরিটরির ভিতরে ঢুকে গেছে। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে বলা হবে টার্মিনাল ইম্পালস। এইটা টার্মিনাল ইম্পালস। আর আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে ট্রেন্ডিং ইম্পালস।